Alexander the Great. You are a name living forever in history. ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যা শুধু অতীতের কথা বলে না, বরং আমাদের বর্তমান জীবনকেও গভীরভাবে নাড়া দেয়। নমস্কার, আমি স্বাতী। আজকের গল্প এমনই এক মহান সম্রাটকে নিয়ে, যিনি 32 বছর বয়সে জয় করেছিলেন অর্ধেক পৃথিবী, এমনকি ভারতকে আক্রমণ করতেও ছাড়েননি। কিন্তু মৃত্যুর সামনে এসে বুঝেছিলেন জীবনের আসল সত্য। তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আর এটাও জানবো তিনি মৃত্যুর আগে কোন 3টি ইচ্ছে বলেছিলেন তার সেনাপতিকে। এই 3টে ইচ্ছের ভিতর লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন, ক্ষমতা, অহংকার এবং শূন্য হাতে ফিরে যাওয়ার নির্মম সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ইচ্ছাটাই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। Alexander the Great. You are a name living forever in history. যীশু খ্রিস্টের জন্মের 300 বছরেরও বেশি সময় আগের ঘটনা। পৃথিবী দেখেছিল এক বিশাল মাপের রাজাকে। তিনি প্রাচীন গ্রিসের ম্যাসেডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 356 সালে তার জন্ম। মাত্র 20 বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের পরিবর্তে দায়িত্ব গ্রহণ করেন তৃতীয় আলেকজান্ডার। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা, কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসেডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি। অল্প বয়স হলেও সিংহাসন সামলানো তার পক্ষে কঠিন হয়নি, কারণ লিওনিদাসের মতো একজন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে তিনি প্রশিক্ষণ লাভ করেছিলেন। আর মাত্র 13 বছর বয়সে শিক্ষা পেয়েছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকে। মূলত এই সুশিক্ষার কারণেই আলেকজান্ডার প্রচণ্ড শারীরিক দৃঢ়তা ও মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। ছেলেবেলায় আলেকজান্ডারের বাবা ফিলিপ বলেছিলেন, ম্যাসেডন বড়ই ছোট তোমার পক্ষে, একদিন সারা পৃথিবী জয় করবে তুমি। বাবার সেই কথাটা সত্যি প্রমাণ করেছিলেন আলেকজান্ডার। তার শাসনামলের বেশিরভাগ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। মাত্র 30 বছর বয়সের মধ্যেই তিনি মিশর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই আমলের মানচিত্রে চোখ বোলালেই অনুমান করা যাবে কত বড় বীর ছিলেন আলেকজান্ডার। কয়েক হাজার বছর আগে মৃত্যু হলেও এই বীরের সমাধি আজও রহস্য, আর নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়ে চলেছে মানুষের মনে। অত্যন্ত সুপুরুষ ছিলেন আলেকজান্ডার। বলিষ্ঠ চেহারায়, রূপ আর শক্তির দিক থেকে তিনি অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র। সিংহের মতোই বিক্রম ছিল তার। মাথায় সব সময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন। মাত্র 30 বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওঠেন আলেকজান্ডার। তাকে নিয়ে প্রতিনিয়ত তৈরি হতে থাকে নানান রোমাঞ্চকর গল্প। তিনি নাকি সাক্ষাৎ দেবতা জিউসের বংশধর। আলেকজান্ডার নিজেও ভাবতে শুরু করেন তাই। সেই আমলে গ্রিসের দেবী আর্টেমিসের মন্দির ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। আলেকজান্ডারের জন্মের দিন সেটি পুড়ে যায়। কথিত হয়ে যায় স্বয়ং আর্টেমিস নাকি এসেছিলেন আলেকজান্ডারের জন্মের সাক্ষী থাকতে। আবার অনেকে মনে করেন 356 খ্রিস্টপূর্বাব্দে হেরোস্ট্রাটাস নামের এক ব্যক্তি খ্যাতির লোভে মন্দিরটিতে আগুন লাগিয়ে দেন এবং পরে 400 খ্রিস্টাব্দের দিকে এটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরকম নানান কিংবদন্তিতে ভরপুর সম্রাট আলেকজান্ডারের জীবন। আলেকজান্ডারের বিশ্ব অভিযান তখন চলতেই থাকলো। এর মধ্যেই তিনি পারস্য সাম্রাজ্য জয়ের আশায় দারদানেলিস প্রণালী অতিক্রম করেন। এই প্রণালী সি অফ মারমারা এবং এগেন সির মধ্যে যুক্ত করেছে। আলেকজান্ডার 3টি বড় ধরনের যুদ্ধ করেন, যার মধ্যে 330 খ্রিস্টপূর্বে পারস্য নেতা তৃতীয় ডরিয়াসকে হত্যা করেন। আলেকজান্ডার পারস্যবাসীদের পরাজয় ঘটান 331 খ্রিস্টপূর্বে
এরপর তিনি অগ্রসর হন আরও পূর্ব দিকে, ভারতের উত্তর পশ্চিম দিকে। যে বা যারাই আলেকজান্ডারের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছে, আলেকজান্ডার তাকেই পরাজিত করেন। অভিযান চালিয়ে যেতে মুখিয়েছিলেন আলেকজান্ডার, কিন্তু সেনাবাহিনী বাদ সাধল। বিশাল সেনাবাহিনীর বাধার মুখে পূর্বমুখী অভিযান বন্ধ করতে বাধ্য হলেন আলেকজান্ডার। কিন্তু সত্যি কি তাই? যার এত বিক্রম, যার নেশাই হলো দেশ জয় করা, হারের স্বাদ পায়নি এখনো সে নাকি ক্লান্ত, তার সৈন্য নাকি ক্লান্ত। এটা অবিশ্বাস্য লাগছে না? কিন্তু অনেকে বলবেন মানুষের শরীর ক্লান্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু ঘটনা অন্য। ঠিক যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, মানে সময়টা খ্রিস্টপূর্ব 326 অব্দ, জুলাই মাস, আজকের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, ভরা বর্ষায় দুর্বার গতিতে বয়ে চলেছে উত্তাল বিপাশা নদী। আর সেই নদীর তীরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন এমন একজন মানুষ, সুদূর ম্যাসিডোনিয়া থেকে এই পর্যন্ত, যিনি এই নদীর মতোই অপ্রতিরোধ্য দুর্বার গতিতে জয় করে এসেছেন একের পর এক রাজ্য। তার তলোয়ারের নিচে মাথা নত করেছে গ্রিস, মিশর, পারস্য, আফগানিস্তান। এখন তিনি থমকে গেলেন কেন? এখন তো আলেকজান্ডারের আনন্দ করার কথা, কারণ সবে পুরুকে হারিয়েছেন। দেখুন, ইতিহাস প্রমাণ চায়, আবেগ দিয়ে ইতিহাস চলে না। আর ভারত বিজয় অসম্পূর্ণ রেখে আলেকজান্ডার ফিরে যাওয়ার পিছনে গঙ্গারিডাইয়ের ভূমিকা ছিল প্রবল। এইবার বলবেন গঙ্গারিডাই কি? গঙ্গারিডাই হলো বিপাশা নদীর ওপারে থাকা সর্বশ্রেষ্ঠ একটা রাজ্য। দুঃখের বিষয়, এই ইতিহাস পড়ানো হয় না আমাদের জানানো হয়েছে যে আলেকজান্ডার সহ তার সমস্ত সৈন্য ক্লান্ত ও ম্যালেরিয়ায় আক্রান্ত নিয়ে আর যুদ্ধ করা সম্ভব হয়নি। কিন্তু ইতিহাস তো মুছে ফেলা যায় না। হয়তো সুদূর ভবিষ্যতে আমাদের সত্যিটা জানানো হবে। ভারত বিজয় অসম্পূর্ণ রেখে আলেকজান্ডার ফিরে যাওয়ার পিছনে গঙ্গারিডাইয়ের ভূমিকা কতটা, তার সবচেয়ে বড় প্রমাণ দিয়েছেন আলেকজান্ডারেরই দেশের গণ্যমান্য মানুষেরা। কি তাদের বক্তব্য? চলুন সেটাই প্রথমে দেখে নিই। এদের মধ্যে প্রথমেই বলবো ডিওডোরাস সিলাসের কথা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের এই বিখ্যাত গ্রিক ঐতিহাসিক তার কালজয়ী গ্রন্থ বিবলিওথিকা হিস্টোরিকাতে বলেছেন, ভারতবর্ষ অনেক শক্তিশালী জাতি ছিল, কিন্তু তাদের মধ্যে গঙ্গারিডাই ছিল সর্বশ্রেষ্ঠ। আলেকজান্ডার এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করেন, কারণ তিনি শুনেছিলেন যে তাদের রাজার কাছে 4000 রণহস্তি প্রস্তুত রাখা আছে। আলেকজান্ডারের জীবনীকার প্লুটার্ক আমাদের দিচ্ছেন আরও বিস্তারিত এবং বিস্ময়কর পরিসংখ্যান। প্লুটার্ক তার লাইফ অফ আলেকজান্ডার বইতে লিখছেন যে আলেকজান্ডার যখন বিপাশা নদী পার হওয়ার জন্য গোঁ ধরে বসেছিলেন, তখন স্থানীয় রাজারা এবং তার নিজের গুপ্তচররা তাকে এক ভয়ঙ্কর খবর দেয়। কি সেই খবর? তার গুপ্তচর বলছেন যে গঙ্গা নদীর মোহনায় 2 রাজ্যের রাজারা অপেক্ষা করছেন আপনার জন্য, গঙ্গারিডাই এবং প্রাসিও। তাদের সম্মিলিত বাহিনীর শক্তি শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। লিখছেন যে সেই বাহিনীতে ছিল কয়েক লক্ষ পদাতিক সৈন্য, 800 অশ্বারোহিত, 8000 রথ এবং 6000 যুদ্ধহস্তি। ভাবতে পারছেন? এটা প্রাচীন বাংলার সামরিক শক্তি। এই কারণে এই রোমান ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াস রুফাস বলেছেন যে আলেকজান্ডার সৈন্যরা যখন এই সংখ্যার কথা শুনল, তারা ভয়ে নিজেদের শিবিরে নিজেদেরকে বন্দী করে ফেলল। তাদের বক্তব্য ছিল এই অসুর শক্তির বিরুদ্ধে তারা আর এক পাও এগোবে না। তারা বলেছিল, আমরা মানুষের সাথে যুদ্ধ করতে পারি, কিন্তু চলন্ত হাতির সঙ্গে নয়। এখন অনেকে বলতে পারেন যে প্রাচীন ঐতিহাসিকরা সংখ্যাটা বাড়িয়ে লিখেছেন, মানছি, কিন্তু তর্কের খাতিরে যদি এই সংখ্যাটা অর্ধেকও হয়, মানে অর্ধেকটাও সত্য হয়, তবুও সেটা আলেকজান্ডারের মোট সৈন্য সংখ্যার দ্বিগুণ বা 3 গুণ ছিল। তাহলে বুঝতেই পারছেন, শুধু ক্লান্তি বা দীর্ঘদিন বাড়ি না যাওয়া নয়, প্রাণ ভয় ছিল আলেকজান্ডারের আসল কারণ। আর এই ভয় কেন এসেছে জানেন? এইবার বলবেন আলেকজান্ডার ভয় পাবে যে কিনা সারা বিশ্ব জয় করেছে? এখানে বলে রাখি, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন ঠিক তখন প্রথম লড়াই হয় পুরুর সঙ্গে। আর এই পুরুর মোটামুটি 80টা রণহস্তি ছিল। আর যুদ্ধের সময় দেখেছিল যে এই হাতির ক্ষমতা কত। আর গঙ্গারিডাই রাজ্যে যখন শুনল 6000 রণহস্তি, ঠিক তখনই আলেকজান্ডার যুদ্ধ থেকে বিরতি নিয়ে বাড়ি ফেরার আয়োজন করলেন।
গ্রিক ঐতিহাসিক স্ট্রাবো এবং মেগাস্থেনিসের বিবরণ থেকে আমরা জানতে পারি যে গঙ্গারিডি রাজ্যটা ছিল গঙ্গা নদীর মোহনায় অবস্থিত, অর্থাৎ আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বদ্বীপ অঞ্চল। এরপর আলেকজান্ডার ফিরে আসলেন বাগদাদে। এই সুযোগে তিনি বিশ্রামে গেলেন, সেই সঙ্গে তার পরবর্তী অভিযানের ছক আঁকতে গেলেন। 29শে জুন তিনি তার ঘনিষ্ঠ এক বন্ধুর আমন্ত্রণে এক ভোজ সভায় যোগ দেন। দিনব্যাপী এই আয়োজনে আলেকজান্ডার প্রচুর মদ পান করেন। একসময় অস্বস্তি বোধ করেন, তার ভালো লাগছে না, এ কথা বলে ঘুমোতে চলে যান আলেকজান্ডার। একসময় কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর ওঠে, দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটে তার। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে বিছানা থেকে উঠতে পারছিলেন না। বিশ্ববিজয়ী এই বীর এর 10 দিন পর মারা যান। তবে আলেকজান্ডারের মৃত্যু নিয়ে নানা বিতর্ক রয়েছে। ভারতবর্ষ জয় করতে এলে সেখানকারই এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন ব্যাবিলনই আলেকজান্ডারের শেষ গন্তব্য। ভারতবর্ষ থেকে ব্যাবিলনে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা না থাকলেও নিয়তিই যেন তাকে সেখানে নিয়ে যায়। সাধারণভাবে আলেকজান্ডারের মৃত্যুর ঘটনা এভাবে বলা হলেও তার মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা। মৃত্যুশয্যায় ডাকলেন সেনাপতিদের। মৃত্যুশয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর 3টে ইচ্ছা তোমরা পূরণ করবে, এতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। প্রথম অভিপ্রায়, শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবেন। দ্বিতীয় অভিপ্রায়, আমার কফিন যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারে সংরক্ষিত সোনা, রূপো ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। শেষ ইচ্ছে, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত অভিপ্রায়ে বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামান্য, অবশ্যই আপনার সব অভিপ্রায় পূর্ণ করা হবে, কিন্তু আপনি কেন এই বিচিত্র অভিপ্রায় ব্যক্ত করলেন? দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে যে যাতে লোকে অনুধাবন করতে পারে চিকিৎসকরা আসলে কোনো মানুষকে সারা জীবন জীবিত রাখতে পারেন না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম। রাস্তায় নিয়ে যাওয়ার পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি কারণ মানুষকে এটা বোঝাতে যে ওই সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, ধন সম্পদের পিছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। আলেকজান্ডার বলে গিয়েছিলেন, জীবন ক্ষণস্থায়ী, সময়ই সবচেয়ে মূল্যবান। ভালোবাসো, মানবিক হও, এটাই প্রকৃত বিজয়। আলেকজান্ডার আমাদের শিখিয়ে গেলেন, ক্ষমতা নয়, সম্পদ নয়, মানবতা আর সময়ের সঠিক ব্যবহারই জীবনের আসল সাফল্য। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও দ্য গ্রেট আলেকজান্ডারকে নিয়ে? সাবস্ক্রাইব করুন পৃষ্ঠার আড়ালে, কারণ ইতিহাসের প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে এক নতুন গল্প, নতুন বিজ্ঞান যা এখনো বলা হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।